15 জুলাই 2016 শুক্রবার রাতের কথা। তুরস্কের সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ অভ্যুত্থানের চেষ্টাকালে দেশের ক্ষমতা গ্রহণের কথাও ঘোষণা দেয়। ইস্তাম্বুল ও আঙ্কারার গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয় তারা। বিপদগামী সেনা সদস্যদের হঠাৎ এমন ঘোষণায় হতভম্ব গোটা তুরস্কবাসী। তারা তখন বুঝে উঠতে পারছিলেন না তাদের কি করা উচিত। এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছিলেন রাজধানী থেকে অনেক দূরে দক্ষিণাঞ্চলের পর্যটন স্থান মারমারিসের একটি রিসোর্টে। সেখানেও থেকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে যায় বিপদগামী সেনারা, কিন্তু তাদের আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়। কেননা বিপদগামী সেনাদের টেলিভিশনে ঘোষণা শোনার পরপরই তিনি সেখান থেকে বের হয়ে যান এবং হয়ে ওঠেন জাতির অন্ধকারের আলোর দিশারি। তিনি মোবাইল ফোনে ভিডিও বার্তায় জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা যে যেভাবে আছেন রাস্তায় বেরিয়ে আসেন, ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে। দেশের জনগণ যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল তিনিই দায়িত্বে আছেন। আমরা যতক্ষণ সব কিছু বিসর্জন দিয়ে তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়াবো ততক্ষণ তারা সফল হতে পারবে না। এরদোগানের এই আহ্বান শোনার পরপরই লাখ লাখ জনতা রাস্তায় নেমে আসে। মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে শুরু করে তুরস্কের পরিস্থিতি। এরই মধ্যে মারমারিস থেকে ইস্তাম্বুলে এসে জনতার কাতারে যোগ দেন এরদোগান। শনিবার সকালে ইস্তাম্বুলে কামাল আতাতুর্ক বিমানবন্দর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এতে জনতা আরও নতুনভাবে উজ্জীবিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এর ফলে দুপুরের মধ্যেই গোটা তুরস্কের সব কিছু চলে আসে জনতার নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, দলমত নির্বিশেষে গোটা জাতি এরদোগানের নেতৃত্বে ঘুরে দাঁড়ায়। এই যেন বিরাট চক্রান্তের বিরুদ্ধে এক অপরাজেয় সৈনিকের তেজস্বী নেতৃত্ব। শুধু তাই নয়, গত এপ্রিলে দেশের অভ্যন্তরে বিরোধী শক্তি এবং ইউরোপের প্রভাবশালী রাষ্ট্রগুলোর চরম বিরোধিতা সত্ত্বেও সাংবিধানিক সংস্কারের পক্ষে রায় দিয়েছে তুর্কি জনগণ। জনগণের এই রায় তুরস্কের ইতিহাসে আরেকটি অনন্য অধ্যায়। এর ফলে তিনি সাংবিধানিকভাবে তুরস্কের সরকার ও রাষ্ট্রপ্রধান। গত এক দশকে অর্থনৈতিক ও সামরিকভাবেও তুরস্ককে নিয়ে গেছেন বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাতারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সৌদি কাতার সংকটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বব্যাপী ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। সব মিলিয়েই এরদোগান এখন শুধু তুরস্কের রাষ্ট্রনায়ক নয়, তিনি এখন বিশ্বের মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি তো সেই ব্যক্তি যিনি অতীতের নায়ক মহানায়ক কিছুই ছিলেন না। জীবন জীবিকার তাগিদে ইস্তাম্বুলের রাস্তায় রাস্তায় লেবু বিক্রি করতেন। বাবাও আহামরি কিছু ছিলেন না, ছিলেন তুর্কি কোস্টগার্ডের সদস্য। এমনই এক অবস্থা থেকে মহাকাব্যিক উত্থান, যা ইতিহাসে কদাচিৎ লক্ষ্য করা যায় না। এখন তিনি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় কারিশমাটিক নেতা। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সেই রিসেপ তাইয়েপ এরদোগান। ৬২ বছর বয়সী এই মানুষটি এবার তুরস্কের রাষ্ট্র ক্ষমতা পাকাপোক্ত করতে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আগামী দিনগুলো আরও কুসুমাস্তীর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক বুদ্ধামহল। তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একেপি নির্বাচনে বারবার একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় 14 বছরের শাসনকে আরও প্রলম্বিত করার সুযোগ পেয়েছেন তিনি, যা কোনো রাজনৈতিক যোদ্ধাই কল্পনা করতে পারেননি। ধারণা করা হয়েছিল যে গেল জাতীয় নির্বাচন ও গণভোটে ক্ষমতাসীন একে পার্টি স্বাভাবিকভাবেই হোঁচট খেতে পারে, কিন্তু সব হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে এরদোগানের দল আবারও স্বমহিমায় জনপ্রিয়তার তুঙ্গে। তাই আন্তর্জাতিক রাজনৈতিক যোদ্ধাদের ধারণা, জনপ্রিয়তায় নির্বাচনে এরদোগান অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় ষড়যন্ত্রকারীরা ভিন্ন পথে তার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়। সেখানেও তারা পরাজিত হলো। প্রকৃতপক্ষে এই ঘটনার ফলে এরদোগান তুরস্কে আরও বেশি জনপ্রিয় হলেন, কেননা দেশের বিরোধী দলগুলো তাকে সমর্থন দিয়েছেন। পার্লামেন্টে সবাই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জানা যায় 1954 সালে তুরস্কের কাশিম পাশায় জন্মগ্রহণ করেন এই ক্ষণজন্মা মহানায়ক। শৈশব কেটেছে কৃষ্ণসাগরের পাড়ে অতি সাধারণভাবে। 13 বছর বয়সে আসেন ইস্তাম্বুলে। জীবিকার তাগিদে তিনি রাস্তায় বিক্রি করতেন লেবু, তিল ও ঝুটি। কিন্তু তিনি জীবনযুদ্ধে থেমে যাননি, চলেছেন অপ্রতিরোধ গতিতে। পড়ালেখায় মনোনিবেশ করলেন তিনি। তিনি উচ্চশিক্ষা নিলেন ব্যবসায় প্রশাসনে। ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যোগ দেন ইসলামী আন্দোলনে। তিনি দিন প্রতিষ্ঠাকে জীবন উদ্দেশ্য হিসেবেই গ্রহণ করেন। খিলাফত পুনঃপ্রতিষ্ঠায় অগ্রসেনানীর ভূমিকা গ্রহণ করেন। ফলে তার জীবনের গতিধারা পাল্টাতে শুরু করে। অনেক বাধা প্রতিবন্ধকতা তাকে অতিক্রম করতে হয়, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল বিরামহীন। একসময়ের ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যক্তিত্ব, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, প্রত্যুত পণ্যমতিত্ব ও দূরদর্শিতার কারণে ক্রমেই মহিরহে পরিণত হন, যা গোটা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। তিনি অবতীর্ণ হন নির্বাচন যুদ্ধে। আসে এক সময়োচিত ও বিরোচিত বিজয়। 1994 সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। আবির্ভূত হন এক তড়িৎকর্মা ও সব্যসাচী মেয়র হিসেবে।
তখন ইস্তাম্বুল নানা সমস্যায় জর্জরিত ছিল। নগরবাসীর জীবনযাত্রা ছিল খুবই নিম্নমানের। কিন্তু এরদোগানের সোনার কাঠি রূপোর কাঠির জাদুকরি ছোঁয়ায় সব কিছু পাল্টাতে শুরু করে। 1.5 কোটি মানুষের শহর ইস্তাম্বুলে তখন তিনি যানজট, বিশুদ্ধ পানীয় জলের সংকট ও বায়ু দূষণ রোধ করে নগরের চেহারাই পাল্টে দেন। নাগরিক সেবার পরিসর বৃদ্ধি করা হয়। ইস্তাম্বুল পরিণত হয় এক সর্বাধুনিক মহানগরীতে, যা বর্তমান বিশ্বের জন্য রোল মডেল। শুরু হয় এরদোগানের জীবনের স্মরণীয় অধ্যায়। তার দীর্ঘদিনের মিত্র আবদুল্লাহ গুল ও অন্যদের সঙ্গে মিলে 2001 সালে একেপি পার্টি প্রতিষ্ঠা করেন। অতি অল্প সময়ের মধ্যেই নতুন প্রতিষ্ঠিত দলটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেশের মানুষ একে পার্টিকে মনে প্রাণে গ্রহণ করে নেয়। 2002 সাল থেকে দলটি প্রতিটি নির্বাচনে জয়লাভ করে আসছে। একে পার্টি 2002 সালে নিরঙ্কুশ বিজয় অর্জন করে প্রথমবার ক্ষমতাসীন হয়। 2002 সালে একে পার্টি আসন পেয়েছিল 363টি, 2007 সালে 341, 2011 সালে 327 এবং 2015 সালের জুন মাসের নির্বাচনে 258টি আসন। জুন মাসের নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায়, কোয়ালিশন সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় নভেম্বরের নতুন নির্বাচনের আবশ্যকতা দেখা দেয়। সেখানেও 52% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় একে পার্টি। অপরদিকে প্রধান বিরোধী দল বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি 2002 সালে 178টি, 2007 সালে 112, 2011 সালে 135, 2015 সালের জুনের নির্বাচনে 132টি আর সর্বশেষ নভেম্বরের নির্বাচনে 134টি আসনে বিজয়ী হয়। প্রসঙ্গত, 2002 সালের নির্বাচনে একে পার্টি পার্লামেন্ট নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও কারাদণ্ডের অতীত থাকায় প্রথমে প্রধানমন্ত্রী হতে পারেননি দলনেতা এরদোগান। পার্লামেন্টের নতুন আইন পাশের মাধ্যমে 2003 সালে তিনি প্রধানমন্ত্রী হন। পরে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তুরস্কের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন। লম্বা, স্লিম, মধ্যবয়স্ক এরদোগান রাজনীতিতে এক ভিন্নধর্মী ইমেজ প্রতিষ্ঠা করেছেন। তার ব্যতিক্রমী চরিত্র মাধুর্য ও বিরল ব্যক্তিত্ব তাকে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার শীর্ষ চূড়ায় পৌঁছতে সাহায্য করে। তিনি বিরল প্রতিভা ও অসাধারণ সাংগঠনিক প্রজ্ঞার অধিকারী। এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও। বছর 3 আগে তিনি তুরস্কে সফরে গিয়ে ঘোষণা দিয়েছিলেন, একজন নেতা কীভাবে একই সঙ্গে ইসলামিক, গণতান্ত্রিক ও সহিষ্ণু হতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ এরদোগান। রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, অর্থনীতি ও গণতন্ত্রকে সমন্বিত করে মধ্যপ্রাচ্যের জন্য একটি রোল মডেল সৃষ্টি করেছেন তিনি। কামাল আতাতুর্ক তুরস্কের জনগণের ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়ে কথিত ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী ঐতিহ্য, তাহজিব, তমুদ্দুন ও চেতনা মুছে ফেলেছিলেন। এরদোগান সেই ক্ষত সারিয়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্য হলো, ধর্ম পালনে কাউকে যেমন বাধ্য করবেন না, তেমনি ধর্ম পালনে কেউ যেন বাধা দিতে না পারে সে ব্যবস্থা তিনি করবেন। এমন বক্তব্য একজন আদর্শ রাষ্ট্রনায়কের পক্ষেই দেয়া সম্ভব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি।